স্বাগত সবাইকে এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক এই সময় অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মুস্তফা খন্দকার। দর্শক, ফ্যাসিবাদী শাসনের পতনের 9 মাস পর দেশ আজ নতুন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। অবাক বিস্ময়ে জনগণ লক্ষ্য করছে অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর নিজেরাই প্রতিদিন লিপ্ত হচ্ছে নানা রকম দ্বন্দ্বে, আর এতে লাভবান হচ্ছে পরাজিত শক্তি। অথচ এমন বিপদ কারো কাম্য ছিল না। অন্যদিকে গণতন্ত্রে উত্তরণের পথে সরকারের অবস্থানও পরিষ্কার নয়। প্রধান বিরোধী দল বিএনপিরও ক্রমাগত দাবির পরেও সরকারের তরফে সুনির্দিষ্ট কোনো জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হচ্ছে না। দেশের এত সব ডামাডোলের মধ্যেই জেনজি প্রজন্মের সঙ্গে সম্পর্ক বৃদ্ধিতে বিএনপি তারুণ্যের সমাবেশ নামে একটি ব্যতিক্রমী উদ্যোগ প্রশংসিত হচ্ছে বিভিন্ন মহলে। বিএনপি মনে করছে এর মাধ্যমে তরুণদের মাঝে বিএনপির ভাবনাটা সঞ্চারিত করতে পারবে। আমরা আজকে আলোচনা করব সংস্কার, নির্বাচন, রাজনীতি, এই সব বিষয়গুলো নিয়ে। এবং আলোচনার জন্য আমাদের স্টুডিওতে দুজন অতিথি উপস্থিত আছেন। আমি প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি ডক্টর নাহারিন আই খান, অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এবং পাশে আছেন সাইদ আল নোমান, সভাপতি জাতীয়তাবাদী পাট শ্রমিক দল। বাংলাদেশটা বললাম না। উনি রাজনীতিবিদও নন, সাইদ আল নোমান একজন একাডেমিশিয়ানও। তিনি এমফিল করেছেন কম্পারেটিভ সোশ্যাল পলিসি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে এবং মাস্টার্স করেছেন পাবলিক পলিসি অ্যান্ড পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে। আমরা ওনার কাছ থেকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়েও নতুন আইডিয়া জানতে পারবো। আমি দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। আচ্ছা, সাইদ আল নোমান, আমি যেটা বলছিলাম যে আপনাদের বিএনপির 3 সহযোগী সংগঠনের উদ্যোগে চট্টগ্রাম দিয়ে শুরু হয়েছে তারুণ্যের সমাবেশ নামে একটা, এবং তার আগে বিভিন্ন বিষয় নিয়ে তরুণদের ভাবনা নিয়ে একটা আপনারা সেমিনারও করেছেন। সেখানে দেশের অনেক ভালো ভালো ব্যক্তিত্ব, অনেক ভালো ভালো টিচার ওখানে যে তাদের নানা রকম পরামর্শ দিয়েছেন, আইডিয়া দিয়েছেন। তো এই ভাবনাটা হঠাৎ করে আপনাদের মাথা থেকে কেন এলো যে তরুণদের সাথে আপনাদের ব্রিজটা তৈরি করতে হবে? ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। তারুণ্যের সেমিনার এবং তারুণ্যের সমাবেশ নিয়ে আসলে আমাদের যে কার্যক্রম, সেটির চিন্তার যে আর্কিটেক্ট, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমার মনে হয় এই সেমিনারে যে ধরনের অডিয়েন্স ছিল, অর্থাৎ শুধু পলিটিক্যাল মানুষ নয়, মূলত নন পলিটিক্যাল মানুষ, তাদেরকে একসাথে করে দেশের সম্ভাবনা নিয়ে আলোচনা করা এবং সেখানে স্পিকার হিসেবে এমন মানুষগুলোকে যারা স্বস্বক্ষেত্রে খুবই অ্যাকমপ্লিশড, সে ধরনের মানুষগুলোকে একসাথে করতে পারা এবং সে ধরনের একটা অডিয়েন্স জোগাড় করা, এই কাজটি আমার মনে হলো প্রথম হয়েছে কোনো দলীয় প্ল্যাটফর্ম থেকে বাংলাদেশের ইতিহাসে। তাই তাকে তো ধন্যবাদ জানাতেই হবে, এই চিন্তার যিনি আর্কিটেক্ট, এবং সেখানে তারেক রহমান সাহেবকে। এবং এটার কারণে আমার মনে হয় এটা করবার পিছনে যে ফিলসফিটা কাজ করেছে সেটা অনেকভাবেই বলা যায়। আমার কাছে যেটা মনে হয়েছে, একটি হলো তরুণ কেন দর্শক থাকবে শুধু, তারা এই ডায়ালগের পার্টিসিপেন্ট হতে হবে, অংশগ্রহণকারী হতে হবে, অংশীজন হতে হবে। কেননা তাদের শক্তি এবং প্রবীণের প্রজ্ঞা, সেটা নিয়েই তো আমরা আগাবো। কিন্তু তরুণদেরকে নিয়ে যে একটা ডায়ালগ হবে, গত 17 বছরে সেটা করতে দেওয়া হয়নি। এই যে অরওয়েলিয়ান স্টেট অথবা এই ফ্যাসিজম ও নিও ফ্যাসিজম, নাৎসিজম, আমি এটার কোন শব্দে আমি ডেসক্রাইব করব আমি জানি না, যে সময়টা গেছে সেখানে কোনো কাজ করা যায়নি। তো যখনই নিঃশ্বাস নেবার সময় আসলো, তিনি আমাদেরকে উপহার দিলেন এই ধরনের একটা সেমিনার এবং সমাবেশের পরবর্তীতে এটা ছিল লক্ষ মানুষের পোলো গ্রাউন্ডের একটা সমাবেশ, খুব সাকসেসফুল একটা পলিটিক্যাল প্রোগ্রাম যেখানে তরুণেরা একসাথে হয়েছে। তো এটার যে উদ্দেশ্য ছিল, আমার মনে হয় তিনি এক হলো জনসম্পৃক্ততা বাড়াতে চেয়েছেন, তরুণদের সম্পৃক্ততা বাড়াতে চেয়েছেন, সেটার নামই রাজনীতি। আর তিনি তাদেরকে ধন্যবাদ দিতে চেয়েছেন যে আপনাদের কারণেই আমরা আবার বাংলাদেশ ফেরত পেলাম। সেই মানুষগুলোকে ধন্যবাদ দেওয়া আর জানতে চাওয়া তরুণরা কি চায়, এবং তাদের জানানো
বিএনপি কি করতে চায়, এই নন পলিটিক্যাল যে প্ল্যাটফর্মে যারা যারা বক্তব্য দিয়েছে সেগুলোই কিন্তু আসলে আমাদেরও স্বপ্ন। অর্থাৎ দলীয় যে চিন্তাটা এই 31 দফার মাধ্যমে রাষ্ট্র কাঠামো সংস্কারের যে আমরা 31 দফা প্রণয়ন হয়েছে তার হাত দিয়ে, এখানেও তিনি আর্কিটেক্ট, সেখানের সব কথাই কিন্তু এই তারুণ্যের সেমিনারে নন পলিটিক্যাল মানুষগুলো আলাপ করেছে, অথচ সেগুলো তাদেরও চিন্তা, আবার আমাদের দলের প্রধান নেতারও চিন্তা। অতএব এই জায়গাটাও তো তরুণদেরকে জানাতে হবে। তো তিনি জানাতেও চেয়েছেন, আমরা জানতেও চেয়েছি, ধন্যবাদ জানাতে চেয়েছি, এবং আমরা কিছু প্রপোজিশনও রেখেছি। যেমন তরুণ হিসেবে আমার কাছে জানতে চাওয়া হয়েছিল আমি কি কি চাই। তো আমি বলেছি চট্টগ্রাম থেকে আমি অন্তত দুটো জিনিস আমি চাই তরুণদের জন্য। একটি হলো আমাদের চট্টগ্রাম থেকে অনেকগুলো মানুষ মিডল ইস্টে এবং অন্যান্য দেশে কাজ করতে যান, কিন্তু যাওয়ার আগে এমন কোনো কিছু নাই যেখান থেকে তারা জানতে পারবেন কোথায় যাবেন এবং কি প্রশিক্ষণ নিয়ে প্রশিক্ষিত হয়ে যাবেন। তো আমি প্রপোজ করেছি ওই সেমিনারে যে আমাদের শিক্ষা মন্ত্রণালয় এবং শ্রম মন্ত্রণালয় এই দুটো থেকে যদি রিসোর্সকে ড্র করে একটি বিশেষায়িত সংস্থা করা যায় যারা শুধুমাত্র এই তরুণদেরকে প্রশিক্ষণ দেবে, শিক্ষিত করবে কিনা সেটা বিষয় না, প্রশিক্ষণ দেবে, এবং কোথায় যাবে সেই বিষয়গুলোকে স্ট্রিমলাইন করে সুন্দর করে আমাদেরকে চট্টগ্রাম থেকে লাখ লাখ ছেলে মেয়ে বিদেশে কাজ করতে চায়, প্রশিক্ষিত জাতি, এবং সেটা দেশেও সম্ভব। আমি চট্টগ্রাম, যেহেতু এই তারুণ্যের সেমিনার, ধন্যবাদ আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানকে যিনি চট্টগ্রাম থেকে শুরু করিয়েছেন, তো চট্টগ্রামের এই বিশেষ দিকটি আমি তুলেছি, কিন্তু এটা আসলে সারা দেশের জন্যই প্রযোজ্য। আরেকটি হলো একটা বিএনপি লিডারশিপ ইনস্টিটিউট হওয়া দরকার, সর্ট অফ আ ইউনিভার্সিটি। কেননা তরুণরা আসলে যদি রাজনীতির সাথে সম্পৃক্ত না হয় অ্যাকাডেমিক্যালি, শুধু মিছিল মিটিং তো নয়, 19 দফা থেকে শুরু করে বাংলাদেশের ইতিহাস, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন 2030, এবং 2022-এই এই 31 দফার কিন্তু আরও কিছু কাজ হয়েছিল যেটা 23-এ এসে 31 দফায় রূপান্তরিত। আমি 31 দফা নিয়ে আপনার কাছে পরে আসবো। আমি একটু প্রফেসর আপনার কাছে আসতে চাই। সেটা হচ্ছে যে আপনি তো ওই প্রোগ্রামের একজন ছিলেন, জি, আলোচক ছিলেন এবং চমৎকার বক্তব্য রেখেছেন, আমরা দেখেছি। আপনার কি অভিজ্ঞতা, এরকম কোনো সেমিনার আপনি এর আগে অ্যাটেন্ড করেছেন, দলীয় সেমিনারের বাইরে এরকম একটা ইন্ডিপেন্ডেন্ট সব একাডেমিশনে? অংশগ্রহণটা করব কবে? গত 15 বছর তো অংশগ্রহণ করার কোনো জায়গাই ছিল না, তাই না? সো অংশগ্রহণ করার কথা কি, মানে এটা তো মাথায় আসেনি। গত 15 বছর তো একটা দলের হয়েই সবাই কাজ করেছে না, মানে আপনি করতে চান আর না চান ওই লেবাস নিয়ে আমাদের থাকতে হয়েছে। তো আমি সাইদ আল নোমান ভাইয়ের সাথে একমত যে এটা আসলেই একটা অভূতপূর্ব বিষয় হয়েছে। কারণ এই দেশে আপনি কি কখনো ভাবতে পেরেছেন যে অন্য একটা রাজনৈতিক দলের প্রোগ্রামে আপনি যদি ওই দলটাকে সাপোর্ট না করেন তাও আপনি যেতে পারবেন? পূর্বে হলে কি হতো, আপনাকে মার খেয়ে ফেরত আসতে হতো। কিন্তু এই জাতীয়তাবাদী দলটি, তার যিনি চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি দাওয়াত দিয়েছেন ভিন্ন মতের মানুষকে। তা আমি মনে করি যে এটা জনাব তারেক রহমানের একটা মানে রাজনীতিতে নতুন প্যারাডাইম শিফট, এবং এটাই তো আসলে হওয়ার কথা। এবং দেখেন এই যে জুলাই আন্দোলন হলো, আমরা প্রথম থেকেই শুনছি ইনক্লুসিভনেস, না, যে সবাইকে ইনক্লুড করে একটা রাজনীতি করার চিন্তা, কিন্তু যারা এই কাজটি করেছেন, যারা মুখে বলেন, তারা কিন্তু ইনক্লুসিভনেস দেখাতে পারেননি। দেখিয়েছে কিন্তু জনাব তারেক রহমান। হ্যাঁ, উনি আমাদেরকে দাওয়াত দিয়েছেন, আমরা গেছি, বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আমরা কথা বলার চেষ্টা করেছি। আমি মনে করি যে এটা একটা চমৎকার উদ্যোগ ছিল, এবং এই ধরনের ধারাবাহিকতা যদি থাকে তাহলে বিএনপিকে নিয়ে যত ধরনের প্রপাগান্ডা হয়েছে, আমি মনে করি যে এটির পাশ কাটিয়ে বিএনপি আরও অনেক উপরে উঠে যাবে, এটা আমার বিশ্বাস। আমি মনে করি এটা। কিন্তু এই প্রোগ্রামগুলো আমরা দেখলাম যে চিটাগাংয়ের প্রোগ্রামটা নিয়ে সারা দেশের মানুষের মধ্যে এক ধরনের কৌতূহল ছিল, কিন্তু আমরা পাশাপাশি খুলনাটার বিষয়টা আমরা দেখলাম যে অত উচ্ছ্বাস এবং মানে ওই ধরনের একটা কানেক্টিভিটিটা আমরা খুঁজে পাইনি। এটার কারণটা কি? এটা আপনি কিসের বেসিসে বলছেন? আমি বলছি টোটাল অনুষ্ঠানটা। শুনেন, আসলে হয়েছে কি, ধরুন একটা প্রোগ্রামে কতজন মানুষ অংশগ্রহণ করলো সেটা দিয়ে তো আপনি সেই প্রোগ্রামের মানে কতখানি গুরুত্ব বহন করে সেটা আসলে বলতে পারেন না। মানে কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি দুটো ডিফারেন্ট জিনিস। কোয়ান্টিটি বেশি হলেই যে কোয়ালিটি ভালো হবে এটার কিন্তু কোনো কথা নাই। হ্যাঁ, সো ওই প্রোগ্রামটা ভালো হয়নি এটা আসলে বলা এই মুহূর্তে, এবং এটা তো প্রত্যেকটা বিভাগে মানে হচ্ছে, তো কোনো একটা বিভাগে এটা অনেক কিছুর উপর নির্ভর করে। আপনার
যেখানে আপনি মানুষকে মানে দাওয়াত করছেন সেটার একটা ধারণ ক্ষমতার একটা বিষয় থাকতে পারে। আপনি হয়তো প্রথম প্রোগ্রামটা ছোট দেখেছেন, কিন্তু ওখানেও যারা পার্টিসিপেট করেছে কাউকেই ছোট করার মতো নয়, তার প্রত্যেকেই খুব ভালো কথা বলেছেন, বিভিন্ন জায়গা থেকে এসেছেন, কিন্তু তার পরবর্তীতে পরের দিন যে জনসভাটি হয়েছে সেটা তো অভূতপূর্ব ছিল। সো আপনি কখনো অনেক মানুষ দেখে বলে দিতে পারবেন যে খুব ভালো প্রোগ্রাম হয়েছে আর কম মানুষ হলে বলতে পারবেন, এটা আমি বিশ্বাস করি না। আমি মনে করি যে যেটাই হোক না কেন, পার্টিসিপেশন যে জায়গাতেই থাকুক না কেন, সংখ্যা দিয়ে আপনি গুণগত মানকে বিচার করতে পারেন না। হ্যাঁ, এটা একটা নতুন বিষয় হয়েছে বাংলাদেশে, এটাকেই আমাদের মাথায় রাখতে হবে। ধন্যবাদ। আপনি জানেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনের যে হয়েছিল সেটার একটা রিট হয়েছিল, এবং রিটে সেই সময় ইলেকশন বাতিল চেয়ে একটা মামলা করেছিলেন ইশরাক হোসেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী। সেই মামলার রায়ে এখন ওনাকে বলেছে যে তাকে মেয়র পদে ঘোষণা করেছেন এবং তাকে শপথ পড়ানোর কথা বলেছেন। কিন্তু এটা নিয়ে নানা জটিলতা আমরা দেখছি। ইলেকশন কমিশন গেজেট করার পরেও তাকে শপথ পড়ানো হচ্ছে না, কোনো ডেট ঘোষণা দেওয়া হচ্ছে না, যে কারণে বিএনপি নেতা কর্মীরা ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমেছে। তো এই অনাকাঙ্ক্ষিত ঘটনা কি দরকার ছিল? যেখানে চিটাগাং এরকম একটা উদাহরণ আমাদের সামনে আছে যে কোর্টের রায়ের পর ডক্টর সাহাদতকে আপনারা মেয়র হিসেবে স্থানীয় সরকার মন্ত্রণালয় স্বীকার করে তাকে শপথ পড়িয়েছে। জি, জনাব ইশরাক হোসেনের বিষয়ে আমি আসলে অনেকে অনেকভাবে এটাকে উপস্থাপন করতে পারে, আপনিও করেছেন। আমার আরেকটি প্রশ্ন আছে, উল্টো প্রশ্ন। এই ভোটের জন্যই তো আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এত বছরের আন্দোলন। প্রথমে রেজিম চেঞ্জের সাথে ভোট চাওয়ার জন্যই তো আন্দোলন ছিল। মেয়রের ইলেকশনটাও তো একটা ভোটাধিকারের অংশ, তাই না? তো সেখানে অবিচার কার সাথে হয়েছে? রাষ্ট্র কার জন্য? জনগণের জন্য। আমরা ভোটের অধিকার কাদের জন্য চাই? জনগণের, আমাদের জন্য চাই। সেখানে যদি বঞ্চনার শিকার, অবিচারের শিকার যে কোনো এক প্রার্থী হয়ে থাকে, এবং এইখানে তো অবশ্যই জনাব ইশরাক হোসেন, এবং যেটা হয়েছিল চট্টগ্রামেও ডক্টর সাদাত হোসেনের সাথে, তিনি যেহেতু সেটি পেয়েছেন এবং একটা প্রিসিডেন্স তৈরি হয়েছে। প্রিসিডেন্স আইনের চোখে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট। তো আমি মনে করছি এটা সময়ের ব্যাপার যে এখানে ইশরাক হোসেনকে এই বিষয়টি রিজলভড হবে। একটু কষ্ট হতে পারে, কিন্তু এটা দলীয় স্বার্থের ঊর্ধ্বে দেখে মানুষকে বুঝতে হবে এটি একটি জাতীয় স্বার্থেরও ব্যাপার। তাদের ভোটাধিকারকে কোনো না কোনোভাবে স্ট্যাবলিশ করবার প্রক্রিয়ার একটি অংশ, একটি উদাহরণ অথবা একটি ইনস্ট্যান্স হলো ইশরাক হোসেনের এই বিষয়টি। তো বঞ্চনার শিকার তিনি, অতএব রাষ্ট্র তো তার পাশেই থাকার কথা। আমি সেজন্য বলবো এই অবিচারের যদি আমরা রিড্রেস চাই, তাহলে অবশ্যই এই বিষয়টিকে রিজলভ করতে হবে যেভাবে একটি বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আজ ঘটনাটা এখানে এসছে, এবং আগেও ডক্টর সাদাত হোসেনের পক্ষে গিয়েছে, সেভাবেই জনাব ইশরাক হোসেনের পক্ষেই এটা যাবার কথা এবং যাবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ। আমি একটু নারায়ণ ইসলাম খান আপনার কাছে আসি। সেটা হচ্ছে যে আপনি জানেন যে রাখাইনে একটা করিডোর নিয়ে আমাদের ভেতরে একটা ধোঁয়াশা আছে। পলিটিক্স যারা করেন পলিটিশিয়ানদের ভেতরেও আছে, পাবলিকের মধ্যেও একটা ধোঁয়াশা আছে, এবং সরকার এই ধোঁয়াশাটা তৈরি করেছে আমি বলবো। কারণ সরকারের ফরেন অ্যাডভাইজার বলেছিলেন যে তারা নীতিগতভাবে এরকম একটা করিডোরের প্রস্তাব পেয়েছেন, তারা সম্মতি দিয়েছেন, কিন্তু সরকারের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, যিনি একই সাথে রোহিঙ্গা হাই রিপ্রেজেন্টেটিভ প্রধান উপদেষ্টা, তিনি একেবারে নাকচ করে দিয়েছেন যে এটার কোনো অস্তিত্ব নাই। অস্তিত্ব যেটা নাই সেটা নিয়ে কেন আলাপ করব। পাশাপাশি আজকে তিনি এক প্রেস কনফারেন্সে বলেছেন যে তার নাগরিকত্ব নিয়ে বিএনপির সালাউদ্দিন আহমেদ একটা প্রশ্ন তুলেছিলেন যে তিনি কি আদৌ বাংলাদেশের নাগরিক কিনা কিংবা দ্বৈত নাগরিক। সেটার উনি জবাব দিয়েছেন। জবাবে উনি বলেছেন যে ওনার একটাই সিটিজেনশিপ, সেটা বাংলাদেশের। যারা ওনাকে চ্যালেঞ্জ করেছেন প্রমাণের দায়িত্ব তাদের। এবং তিনি বলেছেন যে দীর্ঘদিন বাইরে থাকলেই সে বিদেশি নাগরিক হবে এমন তো কোনো কথা নাই। প্রসঙ্গে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রসঙ্গ তুলেছেন যে তিনিও তো অনেক দিন ধরে বাইরে আসছে। তো এগুলো নিয়ে তিনি বলছে যে প্রয়োজন উনি আদালতে যেতেও রাজি আছে। তো এইটা হঠাৎ করে ওনার এই যে নাগরিকত্ব যদি দ্বৈত নাই থাকে, তাহলে বিএনপি নেতারাই বা কেন বললো, তাকেও বা পাল্টা জবাব দিতে হলো, মানে এইটা কেন হলো? তার আগে আমি একটা কথা বলি। আপনি দেখেন যে আমি বুঝি না যে এই সরকার অথবা
এনসিপি যারা আছেন, তারা কেন বিএনপিকে তাদের কম্পিটিটর মনে করেন? আপনি কি কোনোভাবে মনে করেন যে খলিলুর রহমান সাহেবের বিদেশ যাত্রা আর তারেক রহমানের বিদেশ যাত্রা এক? আমি তো কোনোভাবে এটা মনে করি না, কারণ এই খলিলুর রহমানকে, উনি বিদেশে গেছেন নিজের ইচ্ছায়, উনি ইউএনএ চাকরি করেছেন, উনি একই দিনে 2টা প্রমোশন পেয়েছেন। আর তারেক রহমান এই দেশ থেকে এক্সাইলড হয়েছেন, তাই না? উনি এই দেশে ফেরত আসতে পারেননি, এখন পর্যন্ত ফেরত আসতে পারেন না, উনি ওখানেই আছেন। এবং অনেকেই এই প্রশ্নটা করে, যেটা আপনার প্রোগ্রামে আমি বহুবার বলেছি, যে বলা হয় উনি কেন দেশে আসেন না। এটা প্রশ্ন নয়, এটা একটি ন্যারেটিভ, এই ন্যারেটিভটি তৈরি করা হয়েছে। আজকে পর্যন্ত আপনি কি প্রধান উপদেষ্টার কাছ থেকে কখনো শুনেছেন উনার প্রত্যাবর্তন নিয়ে কোনো কথা উনি বলেছেন? বা উনি কোনো প্রসঙ্গেই কিন্তু তারেক রহমানের দেশে ফেরত আসা নিয়ে কোনো একটা কথা বলেন না। তো যে তারেক রহমান এই দেশে, তো উনি স্বইচ্ছায় এই দেশ ছেড়ে চলে যাননি। খলিলুর রহমানের মতো লোকরা এই দেশে পদ পদবীর জন্য তারা বিদেশে পাড়ি জমিয়েছেন। তারা কি করে তারেক রহমানের সাথে এই জায়গাটাকে মিলিয়ে ফেলেন বলেন? কারণ তারেক রহমান তো বাধ্য হয়েছে এই দেশ ছেড়ে চলে যেতে, তাই না? তো এটা আসলে কোনোভাবেই জানে। এবং দেখেন, করিডোর নিয়ে তো অনেক কথা হচ্ছে। আজকে আপনি শুনছেন যে যেটা হয়নি সেটা নিয়ে তিনি কথা বলবেন না। এর আগে বলা হয়েছে স্লিপ অফ টাং, একজন বলেছেন যে না, এটা দিয়ে দেওয়া হচ্ছে। আজকে আপনি মানে আর্মি চিফের বক্তব্য যদি শুনেন, তিনি বলেছেন যে করিডোর দেওয়ার দায়িত্ব তো এই সরকারের না, সেটা নির্বাচিত সরকাররা দিবে। তো এই যে একটা ধোঁয়াশা তোলে, এবং দেখেন প্রতিনিয়ত এই সময়ে, মানে অগস্টের পর থেকে বলা হচ্ছে সব কিছুর জবাবদিহিতা থাকবে, জুলাই চার্টার তারা অনলাইনে দিয়ে দিবেন, কোন দল কোন সংস্কারে সম্মতি দিল অনলাইনে দিবেন। তো এই যে চুক্তিগুলো হতে যাচ্ছে বা হয়, সেন্ট মার্টিন নিয়ে কি হয়েছে, বা আমাদের পোর্ট, চিটং পোর্ট নিয়ে কি হচ্ছে, বা এই যে করিডোর নিয়ে কি কথা হয়েছে, এগুলো কি অনলাইনে দেওয়া যায় না? আমি তো রাষ্ট্রের একজন সাধারণ নাগরিক হিসেবে আমার অধিকার আছে, যখন ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন যে পোর্ট যারা অভিজ্ঞ তাদের হাতে পোর্টকে দিতে হবে, আমি তো মনে করি যে এই ম্যান্ডেট তো আমরা তাকে দেইনি। হ্যাঁ, ওনারা এটা ভাবেন। আর আপনি যে প্রশ্নটি সাইদ আল নোমান ভাইকে করেছেন, সেটার সাথে একটু যুক্ত করতে চাই যে ইশরাক হোসেনকে নিয়ে অনেক কথা বলা হচ্ছে। একটা কুশপুত্তলিকা দাহ হয়েছে কালকে আসিফ, উপদেষ্টা আসিফের। হ্যাঁ, সেটা নিয়ে আমি অনেক একজন উপদেষ্টা, আইন উপদেষ্টা দেখলাম, উনি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। উনি বলেছেন যে আমরা যাতে ভুলে না যাই যে এই আসিফ বা এদের অবদান কি জুলাইয়ে। হ্যাঁ, ওনারা নায়ক। ইশরাক হোসেন কি নায়ক নয়? আপনি কি, মানে যারা আসিফ বলেন বা যাদেরকে বলেন, তারা তো 36 দিনের নায়ক, আর ইশরাকরা তো 36 মাসের নায়ক, তাই না? আপনার কি মনে পড়ে 28শে অক্টোবর 2023 না, 2023-এ ইশরাকের রক্তাক্ত ছবি আমরা দেখিনি? আমরা তো দেখেছি তার ছবি। তাহলে আপনি ধরেন, আপনি তো এই দলটাই ছিলেন, আপনাকে যদি শেখ হাসিনা একটা চাকরি দিয়ে দিত, তাহলে কিন্তু আপনি তার আজ্ঞাবহ হয়ে, বিসিএস ক্যাডার হয়ে সুন্দর জীবনযাপন করতেন এবং তার আজ্ঞাবহ হয়েই থাকতেন। কিন্তু যেহেতু আপনি চাকরিটি পাননি, আপনার দেনা পাওনার মধ্যে একটু হেরফের হওয়ার কারণে আপনি 2 দিন পরে তার বিরোধী হয়ে গেলেন। কিন্তু এই ইশরাক হোসেনরা, এই বিএনপি, এরাই কিন্তু গত 17 বছর এই জুলুমগুলোর কে সহ্য করেছে। আবার দেখেন, কুশপুত্তলিকা যখন দাহ হলো, ঠিক 2 সপ্তাহ আগে ওখানে শিরিন হকের কুশপুত্তলিকা দাহ হয়েছে। সেটা নিয়ে কিন্তু আমি আসিফ নজরুলের কোনো বক্তব্য শুনিনি। তার মানে আপনি যখন প্রতিবাদ করবেন, আপনি খুব সিলেক্টিভ হয়ে যাবেন। আপনার পছন্দ মতো জায়গায়, যেটি আপনার একটা কমফোর্ট জোন ক্রিয়েট করবে, আপনি তার প্রতিবাদ করবেন, সেটা নিয়ে বড় বড় কথা বলবেন। কিন্তু আপনার কাছে নারী কোনো ইস্যু নয়, শিরিন হক কোনো ইস্যু নয়, তাদের কুশপুত্তলিকা আপনি দাহ করতে পারেন। তো আমার কাছে মনে হয় যে এগুলো সব পলিটিক্যাল একটা বিষয়, এবং এই সরকার আসলে কি চায় আমার মনে হয় সরকারই জানেন না। ধন্যবাদ। সাইদ আল নোমান, আপনি তো একটা বিখ্যাত রাজনীতি পরিবারের ছেলে। আপনার বাবা আব্দুল্লাহ আল নোমান ছিলেন চিটাগাংয়ের একজন পুরোধা রাজনীতিক, এবং তিনি অনেক শ্রমিকদের পক্ষে আন্দোলন করেছেন, শোষিত মানুষের পক্ষে ছিলেন। আপনার লক্ষ্য কি রাজনীতিতে? আপনি কেমন রাজনীতি দেখতে চান বাংলাদেশে? ধন্যবাদ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, জানি না খুব গুছিয়ে বলতে পারবো কিনা। আমি রাজনীতিকে যে দৃষ্টিতে দেখেছি এবং যেভাবে পড়েছি, সেটা পুরোপুরি আমাদের মতো দেশে সাধারণ মানুষের, যারা 80 থেকে 85% শ্রমজীবী, কোনো না কোনোভাবে শ্রম দিয়েই তারা তাদের কাজটি করছেন এবং কষ্টে ছিলেন, আছেন। এই ভাগ্য পরিবর্তন তাদের হচ্ছে না।
তাদেরকে প্রথমত শিক্ষা সেবা, স্বাস্থ্য সেবা, কোনো না কোনোভাবে রাজনীতির মাধ্যমে তাদের পাশে থাকা, এটাকেই আমি মনে করি রাজনীতির প্রধানতম কাজ প্রথমত। এবং একজন শ্রমিক নেতার সন্তান হিসেবে আমার খুব গর্ব হয় কোনো আমি জানি না আধ্যাত্মিক না কাকতালীয় কারণে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের একটি আধ্যাত্মিক কেন বলছেন? কেননা আমি আসলে ওই কারণেই যে আমি ভেবেছি রাজনীতি হওয়া দরকার শ্রমজীবীদের জন্য। আমি সেখানে কিভাবে আপনার দুয়ে দুয়ে চার মিলে গেছে। হ্যাঁ, আমার এন্ড আপ করলাম যে আমি সবচেয়ে নিপীড়িত, সবচেয়ে নিগৃহীত আমার মনে হয়, এবং যে সেক্টরটাকে অদক্ষতা, অব্যবস্থাপনা এবং দেশপ্রেমহীনতার কারণে 25টা পাটকল বন্ধ হয়ে 1970 পর্যন্ত যেটা আমাদের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনের সেক্টর ছিল, শিল্প ছিল, সেই শিল্পটাকে তিলে 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 আজকে বিলুপ্তির পথে নিয়ে আসা, এত বড় ষড়যন্ত্র এবং এত দেশপ্রেমহীনতা এবং অদক্ষতা, অব্যবস্থাপনা, এগুলোর বিরুদ্ধে দাঁড়ানোর একটা সুযোগ এসছে, কথা বলার, আওয়াজ তুলবার। আমরা অলরেডি অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি সংশ্লিষ্ট অথরিটির সাথে কথা বলবার জন্য যে এই 25টা পাটকল কেন পুনরায় চালু করা যাবে না, এবং এই পাট শিল্পকে কেন এমন পর্যায়ে নিয়ে যাওয়া যাবে না যে পরিবেশ বান্ধব প্রোডাক্টগুলো নিয়ে সারা পৃথিবীতে যেখানে তোলপাড়, মানুষ চায়, বিভিন্ন দেশ ব্যান করে দিচ্ছে। 2025-এর মধ্যে অনেকেই বলেছে তারা কার্বন নিউট্রাল হয়ে যাবে, তারা এই জুট বেসড অথবা অন্যান্য কোনোভাবে এমন প্রোডাক্ট আনবে যেগুলো বায়োডিগ্রেডেবল, অর্থাৎ মিশে যাবে, কোনো ক্ষতি হবে না পরিবেশের। সেখানেও পাটের একটা বিশাল কন্ট্রিবিউশন। পাটের প্রোডাক্ট দিয়ে ঘরও বানানো যায়। এখন BMW, মার্সিডিজের ভেতরে বিভিন্ন এই ইন্টেরিয়ার পাটজাত প্রোডাক্ট দিয়ে তৈরি করা হচ্ছে, বানানো হচ্ছে। আমরা সেখানে উল্টো পাটটাকে ধ্বংস করবার একটা ষড়যন্ত্রের মাঝখানে পড়ে গেছি। সেখানে যদি এতটুকু কন্ট্রিবিউশন রাখতে পারি বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সভাপতি হিসেবে, আমার তো মনে হবে রাজনীতির এই প্রথম সোপান অথবা এই প্রথম সিঁড়িতে আমি দারুণভাবে ব্লেসড। অর্থাৎ আমি কোনো না কোনোভাবে যদি এতটুকুও করতে পারি, আমার খুব আত্মতৃপ্তি আসবে এবং মনে হবে আমি কিছু একটা করতে পেরেছি। ধন্যবাদ। আমি প্রফেসর আপনার কাছে আসি। বিএনপি মহাসচিব গতকালকে নির্বাচন নিয়ে একটা শঙ্কার কথা বলেছেন যে নির্বাচনটাকে নিয়ে নানা রকম খেলাধুলা চলছে। আবার খবরের কাগজের রিপোর্ট যে বিএনপি নির্বাচনের সুনির্দিষ্ট যে রোডম্যাপ দিচ্ছে না, সেটার জন্য সরকারকে প্রেসারে রাখার জন্য বিভিন্ন ধরনের কর্মসূচির কথা ভাবছে। তো এই সরকারের কাছে কেন নির্বাচন চাইতে হচ্ছে? সে প্রশ্নটা তো আমারও, মানে প্রতিবার টকশোতে আসি এবং একই কথাই বলি। আপনি কি মনে করেন না যে নির্বাচনের একটা ডেট ঘোষণা করাটাও সংস্কার? আমি তো তাই মনে করি। এবং এখন যে সমস্যাটা হয়েছে, যেটা সব সময় বলি, যে নির্বাচন চাইলেই হচ্ছে আপনি সেই রাজাকারের সমর্থক হয়ে গেছেন, আপনি ফ্যাসিস্ট, তাই না? তো নির্বাচন চাইলেই তারা এই ধরনের কথা বলে। এখন একটা দেশে আপনি নির্বাচন চাবেন, নির্বাচন গণতন্ত্রের পূর্ব শর্ত এবং নির্বাচন দিতেই হবে, এই ধারণাটা যে সরকারের মাথায় আসে না বা যে দলটির আসে না। দেখেন কিন্তু সরকার তো একটা টাইম ফ্রেম দিয়েছে যে ডিসেম্বর অথবা জুন। এই যে টাইম ফ্রেমটা দিল, কতদিন পরে দিল এবং কেমন করে দেয় এবং কি বলেছে? ডিসেম্বর থেকে জুন। আপনি জানেন বাংলাদেশে ক্লাইমেটিক কন্ডিশন, তখন একটা এসএসসি পরীক্ষা আছে, রমজান আছে, সব কিছু মিলে আপনার কি মনে হয় যে খুব ফিজিবল টাইম এটা নির্বাচন দেওয়ার? আজকে যেমন আর্মি চিফ বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। আর দেখুন, নির্বাচন নিয়ে যারা সবচেয়ে বেশি বিরোধিতা করেন সেই দলটার কিন্তু নিবন্ধন এখনো হয়নি। তাহলে আমি কি এটা ধরে নেব যে নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি? হ্যাঁ, এবং ঘেরাও কর্মসূচি, মানে এর থেকে হাস্যকর কিছু কি হতে পারে যে একটা দল রাজনৈতিকভাবে তার নিবন্ধন হয়নি, নিবন্ধন পাবে তিনি কি, মানে ওই দলটি কি করে এত শিওর হয়ে গেলেন? নিবন্ধন তো নাও পেতে পারে। তারা নির্বাচন কমিশন ঘেরাও করছেন, তারা আবার বলছেন যে বিএনপি নাকি নির্বাচন কমিশন নাকি বিএনপির পার্টি অফিস। হ্যাঁ, তো এই নির্বাচন কমিশন কি বিএনপি ঠিক করেছে? সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন
কমিশন গঠন করা হয়েছে, তাই না? তো এই যে কথাগুলো বলে, দেখেন নির্বাচন নিয়ে কথা বলে, আমি নোমান ভাইয়ের সাথে একটু মিলিয়ে বলতে চাই যে এই যে নির্বাচন নিয়ে কথা বলে, কিন্তু এই দলগুলো তারা কি কখনো এই দেশে আলু চাষির ভাগ্য নিয়ে কথা বলেছে? এই দেশের পাট শ্রমিকদের ভাগ্য নিয়ে কথা বলেছে? চিনি শিল্প নিয়ে কথা বলেছে? বলেননি কিন্তু। তাহলে আপনি ওই যে সেই ইনক্লুসিভনেস, সবাইকে নিয়ে রাজনীতি করব, এগুলো আসে কোথায় থেকে যে যদি শুধু খালি ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিটা হয়? যা আলু চাষি কি এই সমাজের অংশ নয়? তার ভাগ্য নিয়ে কি আপনাকে কথা বলতে হবে না? তো আপনি যদি সেগুলো না বলেন, শুধু খালি নির্বাচন চাইতে পারবেন না, নির্বাচন দেয়া যাবে না, নির্বাচন দিলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, আমি এই কথাটা স্পষ্ট বলতে চাই। একজন নাগরিক হিসেবে আমি চাই নির্বাচন হবে, নির্বাচন দিতে হবে, এবং নির্বাচিত সরকারেরই ম্যান্ডেট আছে আপনি করিডোর দিবেন কি দিবেন না, আপনি কি করবেন, এগুলো নির্বাচিত। এবং এটার সাথে আরেকটা জিনিস যুক্ত করতে চাই, আমাদের একজন প্রেস সেক্রেটারি আছেন, হ্যাঁ, শফিকুল আলম ভাই, প্রধান উপদেষ্টার প্রেস হ্যাঁ সেক্রেটারি। প্রেস সেক্রেটারি, উনি সেদিন একটি প্রোগ্রামে বলেছেন যে তাদের নাকি সব ধরনের ম্যান্ডেট আছে। আমি খুব অবাক আমি হয়ে এই যাই। প্রসঙ্গটা একটু পরে আসছি। আচ্ছা, আমি অন্য প্রসঙ্গ শেষ করে এটা আসবো। ঠিক আছে। আমি সাইদুল নোমান আপনার কাছে আবার আসি। সেটা হচ্ছে আপনি তো একটা সুন্দর ইউনিভার্সিটি চালান চিটাগাঙে, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি, এবং আপনি এই শিক্ষা নিয়েই মূলত আপনি শিক্ষার সেবা হিসেবে দেখছেন আর কি, যে পণ্য না। এটা ভালো উদ্যোগ, কিন্তু আমরা দেখলাম গত 15 বছরে আমাদের শিক্ষা নিয়ে নানা রকম এক্সপেরিমেন্ট হয়েছে। শেখ হাসিনার ফ্যাসিবাদী সময় নানা রকম বিভিন্ন ধরনের কারিকুলাম চেঞ্জ হয়েছে, মানে যত রকমের এক্সপেরিমেন্ট বলা যায় সবই হয়েছে। এই ডক্টর ইউনূস সরকারের যারা শিক্ষা উপদেষ্টা ছিলেন, ওয়াহিদুদ্দিন মাহমুদ, তারপরে সিআর আবরারকে শিক্ষামন্ত্রী করা হলো, ঢাকা ইউনিভার্সিটির এক্স প্রফেসর। উনাদের চিন্তাধারা কি, আপনারা কি দেখছেন, আমাদের শিক্ষা নিয়ে তাদের ভাবনাটা কি? আমি এভাবে শুরু করতে চাই আপনার প্রশ্নের উত্তর। সেটি হলো, আমরা 11টি সংস্কার কমিশন দেখেছি। আমার খুব কষ্ট হচ্ছে বলতে, কেননা আমি জানি না এটা কেন হলো। শিক্ষা নিয়ে কোনো আমি শিক্ষা সংস্কার নিয়ে একটি কমিশন দেখিনি। এখনো সময় আছে, যদি আজকেও করে ফেলা যায়, অন্তত কিছু কাজ, অন্তত কিছু রিসার্চ আমরা ওখান থেকে বের হয়ে আসবে, রিসার্চ গবেষণালব্ধ কিছু তথ্য। সব পরিবর্তন তাদের হাতে হওয়ার কোনো সুযোগ নাই, তারা নির্বাচিত সরকার নন। এবং নির্বাচন কেন? নির্বাচনের মানেই হলো দায়বদ্ধতা। নির্বাচন মানে একটি কন্ট্রাক্ট সৃষ্টি হয়, যিনি ভোট দিচ্ছেন এবং যিনি প্রতিনিধিত্ব করছেন। তো শিক্ষার জায়গাটা এবং যে কোনো জায়গায় যা যা ঘটে গেছে, আসলে প্রতিষ্ঠানগুলোকে তো ধ্বংস করে দেওয়া হয়েছে। প্রতিষ্ঠান শুধুমাত্র একটি অর্গানাইজেশন না, প্রতিষ্ঠান অনেক সময় একটা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, যেমন শিক্ষা একটা কনসেপ্ট। একটা জাতিকে যদি আপনার একেবারে ধ্বংস করে দেওয়ার কোনো একটা মাধ্যম থাকে, অস্ত্র থাকে, আবার জাতিকে যদি তুলেও ধরার একটা অস্ত্র থাকে, অনেক বলা হয় না যে ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ এ নেশন, দেন এডুকেশন উড বি ইয়োর বেস্ট ইনস্ট্রুমেন্ট অর ইয়োর যেটা অস্ত্র, উইপন, হ্যাঁ, ওয়েপেন। এখন সেই জায়গাটায় আমরা বরবাদ হয়ে গেছি। এটাকে ওয়েপেন হিসেবে ব্যবহার করে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এটার আপনাকে আমি বাস্তবিক একটা রূপ দিলেই, একটা উদাহরণ দিলেই বুঝবেন। আপনার জিপিএ 5, জিপিএ 5, জিপিএ 5, 4.5 আমরা অনেক পাই বিশ্ববিদ্যালয়ে যারা পড়তে আসে, অথচ আপনি দেখবেন তাদের যদি আপনি খুব ভালো করে পরীক্ষা নেন, অনেক সময় কোথাও না কোথাও ল্যাপসেস হয়ে গেছে। তার মানে বিশাল কোনো গণ্ডগোল, বিশাল কোনো অসুবিধা আমাদের শিক্ষা ব্যবস্থায় আছে। এখন এগুলো তো গবেষণার বিষয়, কোথায় কোথায় সমস্যা, সেটার জন্য আসলেই একটা কমিশন দরকার। এবং এই শিক্ষাকে নিয়ে সেজন্যই আমাদের বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির অ্যাক্টিং চেয়ারম্যানের যে 31 দফা, সেখানে একেবারে সুস্পষ্টভাবে শিক্ষা নিয়ে আলাদা আলাদা, এই শিক্ষা নিয়ে, যুব উন্নয়ন নিয়ে, শ্রমজীবীদের বিভিন্ন কাজ অধিকার নিয়ে, রেইনবো নেশন নিয়ে, আপনি যে বিষয়টি স্বাস্থ্যসেবা নিয়ে যে বিষয়টি আপনি বাংলাদেশে মনে করবেন, পয়েন্ট করবেন যে এই জায়গায় একটা সমস্যা মনে হয়েছে, সেটি এই 31 দফায় কোনো না কোনোভাবে সন্নিবেশিত হয়েছে। এজন্য আমার মনে হয় আসলে শিক্ষার উপরে কোনো কিছুকে না তুলে ধরে, এই শিক্ষা যখনই আমাদের দল ইনশাল্লাহ যত শীঘ্রই সম্ভব নির্বাচন হলে এই দল যখন ক্ষমতায় আসবে, আমার মনে হয় শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের দেখা দরকার। ধন্যবাদ। নারিন খায়েন, আপনার কাছে আসি। সেটা হচ্ছে, আপনি বলছিলেন যে এই যে
সংস্কার নিয়ে নানা রকম, উনি বললো শিক্ষা নিয়ে কোনো সংস্কার কমিশন হয়নি। এটা আমাদের শিক্ষা নিয়ে হওয়াটা খুব জরুরি ছিল, সেটা হয়নি। কিন্তু এটা নিয়ে কারো কোনো উদ্বেগও নাই এবং কোনো মহল থেকেও আপনি দেখি না যে এটা দাবি তোলা হচ্ছে, অথচ নানা রকম দাবি আমরা প্রতিদিনই দেখছি রাজপথে। আপনি একজন একাডেমিশিয়ান হিসেবে কি মনে করেন যে শিক্ষাকে প্রায়োরিটি দেওয়া উচিত ছিল কিনা? অফকোর্স উচিত ছিল। কেন? কারণ দেখেন, একটা সৃজনশীল শিক্ষা পদ্ধতি বের করে এই দেশের ছেলেমেয়েদেরকে সবচেয়ে বেশি অসৃজনশীল করা হয়েছে। এই সৃজনশীল পদ্ধতির ভেতরে কিছুই ছিল না, এটি ছিল একটা পলিটিক্যাল একটা জায়গা থেকে, যেখানে আপনার সবাইকে জিপিএ 5 দেওয়া হবে, এরকম একটা টেন্ডেন্সি থেকে সরকারকে গ্লোরিফাই করা না যে। কিন্তু আমি কেন যেন মনে করি যে এটার পেছনে বিরাট একটি রাজনীতি আছে। একটা দেশকে মানে তার মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য কিন্তু তার মানে শিক্ষা খাতটাকে নষ্ট করে দেওয়াটাই যথেষ্ট। হতে পারে এটার মধ্যে কোনো ইন্টারন্যাশনাল পলিটিক্সও আছে, আমাদের নেইবারিং কান্ট্রিজ আছে, অনেক কিছু যে আপনার মেরুদণ্ডটাকে ভেঙে দেওয়ার চেষ্টা। শিক্ষা নিয়ে কোনো সংস্কার হয়নি, অথচ দেখেন যে আন্দোলনটা শুরু হয়েছিল সেটা কিন্তু শিক্ষার্থীদের নিয়েই হয়েছিল। সেই শিক্ষার্থীরা তারা শিক্ষা নিয়ে কোনো কথা না বলে তারা এখন এমপি মন্ত্রী হতে যাচ্ছে। তাহলে এই জায়গাটা তো আপনাকে বোঝা দরকার যে এটার পেছনে কত বড় পলিটিক্স আসলে কাজ করে, তাই না? এখন আমরা তো মানে বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িত, আমরা জানি শিক্ষা এবং যে নিয়োগগুলো হয়েছে বিশ্ববিদ্যালয়ে, শিক্ষক নিয়োগ থেকে শুরু করে গত 8-10 বছরে, সেটা নিয়ে কিন্তু কথা বলার কোনো জায়গাই নেই। তো এই যে শিক্ষা নিয়ে কোনো সংস্কার হচ্ছে না বা এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই এই কারণে, কারণ সবাই তো আসলে পদবি এবং ক্ষমতাকে ধরে রাখার যে আপ্রাণ চেষ্টা, এবং ওই যে কথাতে শেষ করছিলাম যে ম্যান্ডেট, সব কিছু করার ম্যান্ডেট তাদের আছে। উচিত তো ছিল আসলে শিক্ষা নিয়েই কথা বলা, এগুলো তো বেসিক না একটা দেশের জন্য। কিন্তু সেগুলো বাদ দিয়ে তো আমরা করিডোরে চলে গেলাম, আমরা পোর্ট নিয়ে কাজ করছি, কিন্তু আমার যে বেসিক যে জায়গাটায় সংস্কার হওয়ার কথা ছিল সেদিকে এই সরকারের আসলে কোনো মনোযোগ নাই। তারা ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করছে। এবং আমি কেন যেন মানে প্রেস সেক্রেটারি বলেন বা ডক্টর ইউনূসের কয়েকটা ইন্টারভিউ আমি দেখলাম, সেটা যদি ক্রোনোলজিক্যালি আপনি দেখেন, তার শারীরিক কথা বলার যে পরিবর্তন, তার ভাষার প্রয়োগ এবং তার যে অ্যাপিয়ারেন্স, তার মধ্যে একটা পাওয়ারের এক ধরনের রিফ্লেকশন আপনি দেখতে পান। আমার এটা খুব চোখে লেগেছে। এবং এই যে আমি কিন্তু শেখ হাসিনারই একটা রিফ্লেকশন দেখতে পাই প্রেস সেক্রেটারির কথায় তো সবসময় দেখতে পাচ্ছি। প্রেস সেক্রেটারিকে নিয়ে আবার আজকে আমাদের সাংবাদিক নুরুল কবির একটা মন্তব্য করেছেন, আপনি নিশ্চয়ই দেখেছেন। উনি বলেছেন যে তিনি কি প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি নাকি ইন্টারিম গভর্নমেন্টের প্রেস সেক্রেটারি। যদি ইন্টারিম গভর্নমেন্টের প্রেস সেক্রেটারি হয় তাহলে তার সমস্ত কথা কিন্তু সরকারকে করতে হবে, দায়ী করতে হবে। অফকোর্স আমি আসলে জানি না যে উনি কি আসলে কোনো প্রেস সেক্রেটারি কিনা, নাকি উনিই কোনো উপদেষ্টা। মানে আপনার কাছে মনে হয় উনি পলিটিক্যাল অ্যাডভাইজারের মতো কথা বলছেন? আমার কাছে মনে হয় যে উনিই একজন উপদেষ্টা, কারণ সব কিছুকে উনি একজন প্রেস সেক্রেটারি। উনার কাজ কি? উনি হচ্ছেন প্রধান উপদেষ্টার যে বার্তাগুলো সেটি আমাদের কাছে দিবেন উইদাউট এনি ক্লারিফিকেশন, না একইভাবে আমাদের কাছে পৌঁছে দিবেন। সেটি বাদ দিয়ে উনি বীর দর্পে একটি টেলিভিশন চ্যানেলে দাঁড়িয়ে বলেন যে তাদেরকে নাকি সব ধরনের ম্যান্ডেট দেওয়া হয়েছে। সংস্কার মানেই হচ্ছে সবচেয়ে বড় ম্যান্ডেট। এখন উনাকে যদি সংস্কারের মানে শেখাতে হয়, ডেফিনেশন শেখাতে হয় এত মাস পরে, তাহলে আপনি কিভাবে বলবেন? এবং ম্যান্ডেট কে দিয়েছে? আমি তো দেইনি, আপনি তো দেননি। তাহলে উনি কি ফেসবুকের উপর বেস করে বলছেন? এবং দেখেন ফেসবুকে কিন্তু অলওয়েজ কয়েকদিন থেকে চলছে না 5 বছর এই সরকারকে চাই। তাহলে এটাও কি সেই বট বাহিনীর কোনো কিছু বানানো কিছু? আমি আসলে জানি না। ধন্যবাদ সাইদাল রহমান। এই সরকারের বিপুল মানুষের ছিল, আশা ছিল, এবং সরকারের প্রতি মানুষের অন্য ধরনের এক ধরনের ছিল, মানে সাপোর্ট ছিল, যেটা ভোটের না কিন্তু মানসিকতার দিক দিয়ে সরকারকে সবাই চাইছিল সরকারটা সফল হোক। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই সরকারের কোনো উপদেষ্টার এখন পদত্যাগ চাচ্ছে সব পক্ষই। ছাত্ররা যারা আন্দোলন করে এই সরকারকে বসিয়েছিল তারা পদত্যাগ চাচ্ছে কয়েকজনকে, আবার বিএনপি যারা অন্যতম বড় শক্তি মাঠের, তারাও কয়েকজনের পদত্যাগ চাচ্ছে। এই যে এই সরকারের জনপ্রিয়তা এত 10 মাসে এভাবে চলে যাবে, এইটা কি আমাদের জন্য কতখানি এক্সপেক্টেড? এই ভুলটা কার? দেখুন, এখানে রাজনীতির সেই ব্যাকরণে ফেরত যেতে হবে। একটা গণতান্ত্রিক ব্যবস্থায় তখনই একটি সরকার দায়বদ্ধ থাকে এবং
মানুষের কাছে মুখাপেক্ষী হয় যখন তারা নির্বাচনের মাধ্যমে সরকারে আসে। কেননা তারা জানে 5 বছরের মধ্যে যে বাংলাদেশ আমরা দেখেছি সেই বাংলাদেশের কথা বলছি না, গত 17 বছরের একটি গণতান্ত্রিক, একটি সুন্দর, যেখানে অবাধ, আমি এখন আর অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা বলবো না, আমি একটু চেঞ্জ করতে চাই রেটরিকটা। আমি বলতে চাই জালিয়াতিবিহীন নির্বাচন, নির্বিঘ্ন এবং জালিয়াতিবিহীন নির্বাচনের মাধ্যমে যখন একটি সরকার আসে, 5 বছর যেহেতু আমাদের সংবিধানে আছে এখনো, সেই 5 বছর পরে কিন্তু আবার সেই জনগণের কাছে ফেরত গিয়ে ভোটটা চাইতে হবে। এবং আমি যদি নাও পাই নমিনেশন, আমার দলকে তো যেতে হবে। অতএব এই দায়বদ্ধতা থেকে আমার সকল কর্মকাণ্ড প্রবাহিত হয়। অর্থাৎ আমি কি করছি, আজকে কি করছি, কালকে কি করছি, টেলিভিশনে কি বলছি, আমাদের প্রত্যেকটা শব্দ, আমাদের প্রত্যেকটা কাজ একটা কর্তব্যের অংশ, একটা দায়িত্বের অংশ হয়ে যায় যখন আমরা এই ধরনের রাষ্ট্রে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসি। আমার মনে হয় অবশ্যই একটা অদ্ভুত পরিবেশে, একটি ভিন্ন পরিবেশে মানুষের কারণেই হয়তো আমরা তাদেরকে বসিয়েছিলাম, ইন্টারিম গভর্নমেন্টকে, কিন্তু সেটারও মেয়াদ শেষের দিকে এখন। তাদেরকেই বুঝতে হবে, কারণ একটা সময় পার হয়ে গেছে যে সময় তারা প্রমাণ করবার কথা, কিন্তু তারা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। অবশ্যই, না হলে না। এবং আমরা চাই এই নির্বাচন, আমি মনে করি যে এখানে অনেকে আছেন যারা এতটুকু বোঝার কথা যে দুটো কারণে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আজকে 54 বছর ধরে রাজনীতি করে। একটি হলো যখনই অপশাসন হয় তাকে সরাতে হবে এবং নির্বাচনের মাধ্যমে সরাতে হবে। এই দুটো কারণেই আন্দোলন হয়। একটি আন্দোলনের সুফল আমরা পেয়েছি এবং তাদেরকে মানুষ কোনো না কোনোভাবে তারা বসেছে একটা সময়ের জন্য। কেন বসেছে? সেটা নির্বাচন ছিল না, তারা বসেছে। এই ইন্টারিম গভর্নমেন্টের মূল দায়িত্বই ছিল কিন্তু নির্বাচন ঘোষণা করা একটা সময়ের মধ্যে। এখনো সেটার সময় আছে, আজকে না হোক কালকের মধ্যেই যেন সেটা, আমার ধারণা, তারা ঘোষণা দেবে, না হলে এভাবে তো চলতে পারে না। সেই নির্বাচনের পরেই যতগুলো আসলে মৌলিক কাজ করবার প্রয়োজন দেশের জন্য, সেটা তখন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের দিক নির্দেশনা এবং নেতৃত্বে আমরা মনে করি যে ওই দায়বদ্ধতা সৃষ্টির কারণেই আমরা সে কাজগুলো করতে পারবো, যার কিছু না কিছু প্রতিফলন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যতগুলো দলীয় কর্মকাণ্ড আছে তার মাঝে। এই কর্মকাণ্ডগুলো কিন্তু একেবারে দলীয় বলাও যাবে না, এগুলো জনস্বার্থে তৈরি হচ্ছে, সৃষ্টি হচ্ছে। যেমন আমি একটি শুধু উদাহরণ দেই, আমি তারই অনুপ্রেরণায়, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানের অনুপ্রেরণায় এসএসসি অভিভাবকদের জন্য চট্টগ্রামে প্রায় 12টি সেন্টারে একেবারে তাদের বসার, এই তীব্র দাবদাহে বসার ব্যবস্থা, পানি সরবরাহ, অনেক সময় নাস্তাও দেওয়ার ব্যবস্থা করেছি। এটা তো একটা জনসেবা, এটার মাঝে কিন্তু রাজনীতি নেই। তো তিনি যেমন বিশ্বাস করেন যে জনসেবার মাধ্যমে রাজনীতি করো, আমরাও তো সেটা শিখছি। এবং সেটা কখন তৈরি হয়, আরও বেশি করে কখন করা যায়, যখন নির্বাচনের মাধ্যমে ওই দায়বদ্ধতা, এখন কোনো দায়বদ্ধতা নেই, এখন শুধু দায়িত্ব আছে আমাদের ঘাড়ে। বিশেষত আমাদের সব দায়িত্ব দিয়ে রেখেছি কিন্তু জনাব তারেক রহমানের উপরে, দায়িত্ব, কিন্তু কোনো অথরিটি নেই। এই যে দেশে যা হয়, আমাদের বলা হয় যে ওখানে অনেক সমস্যা। হ্যাঁ, এই সমস্যাগুলো সমাধানের জন্যই তো নির্বাচন প্রয়োজন এবং নির্বাচনের মাধ্যমেই তো আমরা এসে বিষয়গুলোর সমাধান করব। কেননা তখন আমাদের অথরিটি থাকবে, তখন প্রশাসন কথা শুনবে, তখন নানা কাজ করবার জন্য আমাদের যে ইন্টেনশন, সেই ইন্টেনশনটা রিফ্লেক্টেড হবে। কিন্তু আপনাদের দলীয় ডিসিপ্লিন কাজে দিচ্ছে না কেন? আমি সেটাই আপনাকে এক কথায় বলে দিয়েছিলাম, হয়তো এখন আবার সুযোগ দিলেন তাই বলছি। আমার ঘাড়ে আপনি অনেক এক্সপেকটেশনস এবং অনেক দায়িত্ব দিয়েছেন, কিন্তু আমাকে কোনো অথরিটি দেননি। অবশ্যই পৃথিবীর কোনো কিছুই পারফেক্ট নয়, আমিও কি পারফেক্ট? অনেক কাজই হতে পারে যেখানে আমাদের কোনো না কোনো কাজের মধ্যে এমন কিছু থাকতে পারে যেটাকে আইন, উনি দুটো কাজ করে দিয়েছেন। একটা হলো বাংলাদেশের ইতিহাসে এমন কোনো রাজনৈতিক দল আগে আমরা দেখিনি যারা 2500 বহিষ্কার এবং সাসপেনশন করেছে মাত্র 4-5 মাসের মধ্যে।
এটি কি ইন্ডিকেট করে আপনি বলেন? দলীয় সিনিয়র নেতা এবং সিনিয়র অনেক নেতাকর্মী সহ। আরেকটি হলো, আমাদের নেতা জনাব তারেক রহমান বলে দিয়েছেন প্রশাসনকে যে আপনারা কোনো ভয় ভীতি না রেখে আপনারা যাকে মনে করবেন যে অবশ্যই তথ্যের এবং প্রমাণের ভিত্তিতে যে সে দায়ী, সে যেই দলেরই হোক, যারই হোক, যার আশ্রয় হোক এবং যত বড় নেতা হোক, আপনারা তাকে আইনের আওতায় নিয়ে আসেন। এই দুটো মেসেজ দিয়ে তো বোঝানোই গেল যে কি ধরনের ইন্টেনশন। এখন আপনি ইন্টেনশন দেখবেন, কিন্তু আপনি যখন এটার পুরোপুরি সমাধান চাইবেন তখন কিন্তু আমাদেরকে অথরিটিটা দিতে হবে, আর অথরিটি দেওয়ার জন্য নির্বাচন প্রয়োজন। ধন্যবাদ নারিনা খায়। আমি আপনার কাছে আসি, আপনাকে দিয়ে আমি শেষ করব। এই যে আমি যেটা বললাম যে জুলাই আন্দোলনের পক্ষের শক্তি, অভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে এই যে বিভেদ, এই বিভেদটা কিন্তু অনেকে সুযোগ নিচ্ছে এবং অনেকে মনে করছে যে এরকম বিভেদ চললে নির্বাচন আরও প্রলম্বিত হতে পারে, নির্বাচনের ঘোষণা। তো এইগুলো কি রাজনৈতিক দলগুলো কি বুঝছে না, কিংবা এটা কেন হচ্ছে? প্রশ্নটা আমি আপনাকে করি, বিভেদটা তৈরি করলো কে? আপনি দেখেন সবচেয়ে বড় এখন এই মুহূর্তে রাজনৈতিক দল বিএনপি। হ্যাঁ, বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি কিন্তু সব সময় বলেছেন যে আমরা সর্বতোভাবে এই সরকারকে সহযোগিতা করব। সহযোগিতাও কিন্তু আমরা দেখেছি, অনেক কিছুতে সহযোগিতা এসেছে। আপনি দেখেন যে সংস্কারের প্রস্তাবগুলো এসেছে, সেখানে মনে হয় 18টার সাথে বিএনপি একটু দ্বিমত করেছে। সেই 18টাকেই আপনারা মিডিয়া ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করছেন, কিন্তু তার যে বিশাল একটা সংস্কারের পদ্ধতির সাথে যে একমত ঘোষণা করলো, সেটা মিডিয়াতে আসে না। এখন এই বিভেদটা তৈরি তো বিএনপি করছে না, এই বিভেদটা তৈরি করছে একটা গোষ্ঠী, যে গোষ্ঠীর একটু সময় দরকার, যে গোষ্ঠী একটা নিবন্ধনের জন্য চেষ্টা করছে, যে গোষ্ঠী রাজনীতিতে একটা তারা চাইছেন যে যত নির্বাচন। এনসিপি কে মেন করছেন? হ্যাঁ, তাকেই মিন করছি। কারণ আমার কাছে আবার কি একটা সমস্যা আছে, আমার এনসিপি এবং এই সরকারকে আমি মাঝে মাঝে একই মনে করি। কারণ এনসিপির যারা, তারা কিন্তু এই সরকারের কোনো না কোনোভাবে অংশ। আপনি কি আসিফ ভুইয়া অথবা নাহিদ অথবা মাহফুজ, উনাদেরকে আলাদা করতে পারেন? আমি তো পারি না, আমি কোনোভাবেই তাদেরকে আলাদা করতে পারি না। তো আপনি একটা পক্ষ সরকারে বসে আছেন, আরেকটা পক্ষ বাইরে থেকে আপনি বোঝাচ্ছেন যে আমি একেবারে নিউট্রাল। এতটুকু বোকা বাংলাদেশের মানুষ নয়। আজকে যদি বিএনপি থেকে বের হয়ে যেয়ে জনাব তারেক রহমান ঘোষণা দেন যে আমি বিএনপির কেউ নই, আমি বিশ্বাস করব তো না। তাহলে এটা একটা খেলা চলছে, আসলে প্রলম্বিত করার খেলা, নির্বাচন না হওয়ার খেলা। কিন্তু বাংলাদেশের মানুষ যারা গণতন্ত্রে বিশ্বাস করে, তারা চায় নির্বাচন হবে, এবং আমি সেই স্বপ্নটাই দেখতে চাই। ধন্যবাদ। আমাদের হাতে আর সময় নেই। সাইদ আল নোমান এবং নারিন ইসলাম খান, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানে শেষ করছি। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।